কবিকে এইভাবে অপদস্থ করা হয়, এইভাবে অসম্মানিত করা হয়? সেই দেশ কি মানুষের দেশ? আপনারাই বলুন, সেই দেশে কারা থাকে? সে দেশে কি আছে আসলে? আপনারাই বলুন। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, 105 জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন। তারপরেও তাদেরকেও তো অসম্মানিত করা হলো। তাহলে এটা কার দেশ? কাদের দেশ? কারা এখানে থাকে? কাদের শাসন চলছে এখানে? সোহেল হাসান গালিব কবি, প্রাবন্ধিক, একজন চিন্তাশীল মানুষ, সৃষ্টিশীল মানুষ, অত্যন্ত সৎ মানুষ। তিনি তো দুর্নীতি করেন নাই, চুরি করেন নাই, ডাকাতি করেন নাই। কেন তাকে রিমান্ডে নেওয়া হলো? কেন? আপনাদের কাছে আমি এটার জবাব চাই। কত বড় বড় রাঘব বল ঘুরে বেড়াচ্ছে, কত সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে এখন। কিন্তু এই অবস্থার অবসান চাই। কবি সোহেল হাসান গালিবের নিঃশর্ত মুক্তি চাই, তাকে তার নিরাপত্তা চাই, তাকে সসম্মানে আমাদের মাঝে ফিরে পেতে চাই। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আমি অনুরোধ করছি আমাদের প্রিয় খালিকুজ্জামান ইলিয়াস স্যারকে, তার যদি কিছু বলেন। এখানে আমরা সমবেত হয়েছি একটা ভালো কাজ করার জন্য। আমাদেরই একজন বলবো সহকর্মী কবি সোহেল হাসান গালিব, তাকে মানে অন্যায়ভাবে ধরা হয়েছে। 2 বছর আগে তিনি কি লিখেছিলেন, কোন কবিতা, সেখানে নাকি কার ধর্ম অনুভূতিতে নাকি আঘাত করা হয়েছে, সেই জন্য তাকে 2 বছর পরে এখানে ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা এর পিছনে একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, এবং কবির মানে ব্যাখ্যা তো নানাভাবে হতে পারে, তাই না? কবি যেভাবে লেখেন তাতে তার অনেকভাবে করতে পারে, এই জন্যে তাকে ধরার কোনো অর্থই হয় না। এবং সে আমার ছাত্র ছিল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সে আমার ছাত্র ছিল, এবং তাকে এখন ধরেছে। ছাত্রের এই গ্রেপ্তারি এবং তার যে রিমান্ডে নেওয়া, এটার প্রতিবাদ জানাবার জন্য আমি এখানে এসেছি। আমরা জানি যে ছাত্র জনতার যে বিপ্লব মানে উত্থান হলো, সেইখানে শিক্ষকরা কিন্তু ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন এবং তাদের উদ্ধার করার জন্য দাঁড়িয়েছিলেন। আমি সেই মনোভাব নিয়ে এখানে এসেছি, আমার একজন প্রাক্তন ছাত্রকে তার প্রতি সহানুভূতি জানাতে এবং তাকে উদ্ধারের জন্য। আমি আশা করি তাকে নিঃশর্তভাবে তাকে মুক্তি দেওয়া হবে এবং সসম্মানে তাকে ছেড়ে দেওয়া হবে। আমরা দেখছি নানা বড় বড় কালপ্রিট, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। বড় বড় শয়তান বদমাইশ লোকজন দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, যারা সেফ এক্সিট দিয়ে মানে আমাদের স্বৈরাচারকে ফ্যাসিস্টকে বাইরে বেরিয়ে যেতে সাহায্য করেছে, তাদের কিছু হয় না। যে একজন নিরপরাধ নীরব নিরীহ কবি, তার জন্যে তাকে নিয়ে আজ রিমান্ডে নেওয়া হচ্ছে। আমার মনে পড়ে আমি যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছিলাম, তখন একজন কবিকে এর সাথে সময় তখন একজন কবিকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তাকে নিয়ে এভাবে রিমান্ডে নেওয়া হয়নি। সে লিখেছিল সব শালা কবি হবে। হ্যাঁ, তো সেই রকম একজন কবিকে নিয়ে গিয়ে পুলিশে তাকে ইন্টারোগেট করেছে যে আপনি কি বলতে চাচ্ছেন এখানে। তো সেরকম একটা কিছু করতে পারতো গালিবকে নিয়ে, তা না, তাকে জেল দিল। জেল দিয়ে তাকে 2 দিনের রিমান্ডেও নেওয়া হলো। আমরা এইসব মানে কর্মকাণ্ডের প্রতিবাদে আমরা এখানে আজকে জড়ো হয়েছি এবং তীব্র ভাষায় প্রতিবাদ করছি এবং বলছি যে তাকে যেন অনতিবিলম্বে সসম্মানে ছেড়ে দেওয়া হয়। আপনাদের ধন্যবাদ। কবি প্রাবন্ধিক রাজউদ্দিনকে অনুরোধ করছি তার বক্তব্য রাখতে। গালিবের সঙ্গে রাষ্ট্র যে আচরণ করছে, এই আচরণ নতুন কিছু না। বাংলাদেশে অতীত ইতিহাসে আমরা দেখেছি সবসময় রাষ্ট্র ধর্মকে ব্যবহার করে। আজকে গালিবকে যে কারণে গ্রেপ্তার করা হয়েছে এবং শুনলাম আজকে তাকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে,
এগুলো রাষ্ট্রের আমি মনে করি এক অপদার্থ কাজ। রাষ্ট্র সবসময় এই বোকামিগুলো করে। রাষ্ট্র জানে না যে লেখককে গ্রেপ্তার করতে পারে, কিন্তু লেখকের চিন্তাকে কখনো গ্রেপ্তার করা সম্ভব না। রাষ্ট্র আজকে যেটা করেছে এটা আত্মঘাতী কাজ করেছে। আত্মঘাতী এই জন্য যে সোহেল হাসান গালিবকে আজকে এত লোক চিনত না, কিন্তু রাষ্ট্র আজকে গ্রেপ্তার করার পরে এই যে চারিদিকে এখন যে তার নাম অনেক বেশি প্রচারিত, অনেক বেশি পরিচিত হচ্ছে, এতে করে কিন্তু রাষ্ট্রের কোনো লাভ হয়নি। এবং গালিবকে যে কারণে গ্রেপ্তার করা হয়েছে সেই কারণটাও কিন্তু ভুয়া কারণ। এটা একটা, আমরা সবসময় বলি ধর্মীয় অনুভূতি, ধর্মীয় অনুভূতির সীমা পরিসীমাটা কি এটা রাষ্ট্র কোনোদিন নির্ধারিত করতে পারেনি। পেরেছে? আপনারা বলেন কতটুকু করলে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়? আমরা কেউ ধর্মের বিরুদ্ধে না, আমরা কেউ কোনো ধার্মিকের কোনো আচরণের বিরুদ্ধে না, কিন্তু ধর্ম নিয়ে কেউ না খেলা না করতে পারে। রাষ্ট্র বলেন বা যে কোনো বিরোধী দল বলেন, কাউকে এই ধর্ম নিয়ে খেলতে দেওয়া উচিত হবে না। কারণ আপনাকেও আগামীকালকে গ্রেপ্তার করতে পারে। আপনি একটু বেঞ্চি কাটবেন, সেটাই যদি ধর্মীয় অনুভূতি হয়, আঘাত হয়, তাহলে তো আপনার কিছুই করা থাকবে না, তাই না? আর গালিবকে যেই কবিতার জন্য গ্রেপ্তার করা হয়েছে, সেই কবিতায় গালিব রসুলকে, আযম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো আঘাত করেনি, বরং যারা আঘাত করেছে তাদেরকে সে হাস্যকর বানিয়েছে। রাষ্ট্র এতই নির্বোধ যেটা তারা বুঝতে পারে না। একটা ইতর অসভ্য রাষ্ট্র। কারা চালাচ্ছে এই রাষ্ট্র? যারা মানুষের ভাষা বোঝে না। কবিতা বোঝার কথা বাদই দিলাম, তারা ভাষাটাও বুঝবে না কে কি বলতে চায়। ওইখানে কোনো একটি শব্দ নাই ধর্মকে অবমাননাকারী, ওইখানে একটি শব্দ নাই রাসূলকে অবমাননাকারী। তাহলে কারা এসব করছে? এই ষড়যন্ত্রগুলো বোঝা দরকার। আমি চাই রাষ্ট্রের সম্মতি হোক। রাষ্ট্র এইটা বোঝা দরকার যে গালিবকে যতদিন আটকে রাখবে এটা আরো বেশি খারাপ হবে। গালিবের যত না খারাপ হবে তার চেয়ে বেশি খারাপ হবে এই অন্তর্বর্তী সরকার যে মন্ত্রণালয় এই কাজগুলো করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, গালিবকে অবিলম্বে মুক্তি দিন। এবং আপনাদের এটাও জানার কথা, উনি বাধ্য হয়ে উনি শেষ পর্যন্ত স্বীকার করেছেন যে আমি ভুল করেছি। একটি মানুষ ভুল স্বীকার করার পরেও কি করে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাকে রিমান্ডে পাঠানো হচ্ছে? তা আপনারা কি একটা রাষ্ট্রের মধ্যে ইনসাফ নাই? আমি অত্যন্ত মর্মাহত। সোহেল হাসান গালিবের মতো একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক, কবি, প্রাবন্ধিক, এবং আপনারা এই ইতিহাস তো ভুলে যাওয়ার কথা নয়। এই যে আন্দোলন হয়েছিল আগস্টে জুলাইয়ে, সে বহু আগে থেকেই এই ছাত্র আন্দোলনের পক্ষে সমর্থন জুগিয়ে গেছে। শুধু সমর্থন না, সে বহু পোস্ট লিখেছে, প্রবন্ধ লিখেছে, আপনার রাস্তায় নেমেছে। আপনারা সেগুলো ভুলে গেছেন। আপনারা এত আত্মঘাতী কেন? আপনারা কিসের আন্দোলন করেছেন? তাহলে আপনারা কি চেয়েছেন? ফ্যাসিবাদ, আবার নতুন করে ফ্যাসিবাদের পুনর্বাসন হোক? আমি অত্যন্ত দুঃখিত। আপনারা সোহেল হাসান গালিবের পক্ষে থাকবেন। সোহেলের পক্ষে থাকা মানে হচ্ছে ন্যায়ের পক্ষে থাকা। সবাইকে ধন্যবাদ। রাজু ভাইকে অনেক ধন্যবাদ। আমি একটা ছোট্ট জিনিস জাস্ট একটু মনে করে দিতে চাই আপনাদের। আমরা কিন্তু সংবাদ মাধ্যমে জেনেছি যে তাকে একটা নন এফআইআর কেসে আসলে কোর্টে তোলা হয়েছে, তার মানে কেউ অভিযোগ করে নাই। তাহলে ধর্মের দহনে অবমাননাটা কে আসলে অনুমতিতে আঘাত পেল? আর পুলিশ এত করিতকর্মা হয়ে এই কাজটা আসলে মানে তাকে প্রথমে বলা হলো যে কি নিরাপত্তা হেফাজতে তাকে নেওয়া হয়েছে। নিরাপত্তা হেফাজত পরদিন হয়ে গেল অভিযোগ, তারপর আজকে শুনছি আমরা সেটা একটা রিমান্ড। ফলে আমাদের পুলিশের ধরন তো আমরা জানি। তো এই রকম একটা নির্যাতকে পরিণত হওয়া রাষ্ট্র এবং তার ইচ্ছে মতো খেয়াল খুশি মতো যা ইচ্ছা করতে পারবে, এরকম একটা রাষ্ট্রের জন্য নিশ্চয়ই 24-এর অভ্যুত্থান হয় নাই। এই দেশের কোন রকম আন্দোলনই এইরকম দিন দেখার জন্য হয় নাই আসলে। এবং তার পরিবার ভয়ঙ্কর রকম একটা ট্রমার মধ্যে পড়ে আছে। তার স্বজন সাথী যারা এই সময় যারা লেখালেখি করেন, প্রত্যেকটা মানুষ যারা তাকে ভালোবাসেন, প্রত্যেকটা মানুষ এই ট্রমার মধ্যে আছে। আমি
সমাবেশের আমরা একটা মানববন্ধন করবো। সমাবেশের এই পর্যায়ে আমি প্রাবন্ধিক লেখক এহসান মাহমুদ, সাংবাদিক এহসান মাহমুদকে আমি বলছি স্বল্প করে ছোট্ট করে একটু বলতে, আমরা অনেকের কথা শুনবো। খুবই দুঃখজনক একটি ঘটনা। গালিব ভাই যখন আটক করা হলো, প্রথমে শুনলাম যে গালিব ভাইকে পুলিশ হেফাজতে নিয়েছে নারায়ণগঞ্জ থেকে। তারপরে আসলে 12 ঘন্টা আসলে আমরা বুঝতে পারিনি তার আসলে স্ট্যাটাসটা কি, তিনি কি আটক নাকি তিনি হেফাজতে আছেন। তো তারপরে দেখা গেল যে সোহেল হাসান গালিবকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তারপরে আজকে আমরা জানলাম যে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। মানে এই ঘটনা শোনার পরে প্রথম ঘটনাটি শোনার পরে আমি দুঃখিত হয়েছিলাম এবং আজকের ঘটনাটি শোনার পরে আমি সত্যি আমি ক্ষুব্ধ। এবং আমি ক্ষুব্ধ এজন্য যে ফেব্রুয়ারি মাস বাসার মাস এবং সেই সময়ে বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী সময়ে যেই সময়ে বাংলাদেশ একটি সদ্য স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে একজন কবিকে, একজন লেখককে, একজন শিক্ষককে ফেব্রুয়ারি মাসে শুধু তার লেখালেখির জন্য বিভিন্ন তকমা দিয়ে মূলত যারা করতে চাইছেন তারা মূলত বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র প্রমাণ করতে চাইছেন। আপনারা খেয়াল করে দেখবেন 5ই আগস্টের পরে বাংলাদেশের যেই বাহিনী যারা সোচ্চার হয়েছেন, বিশেষ করে পালিয়ে যাওয়া স্বৈরাচারের দোসররা এবং বাংলাদেশের বিভিন্ন দেশি বিদেশি মৌলবাদী যে গোষ্ঠী রয়েছে, এটা মূলত তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র। তাই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারাই ফাঁদে কেন পড়বে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত আহ্বান জানাবো, একজন কবিকে আর কাল বিলম্ব না করে দ্রুত তাকে মুক্তি দেওয়া হোক। আমাদের এই যে মানববন্ধনের লাইন, আমি চাই না এই মানববন্ধনের লাইন আর দীর্ঘ হোক। এই মানববন্ধনের লাইন যদি দীর্ঘ হয়, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার দিতে চাই, তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যারা আছেন, আমাদের আন্দোলন, আমাদের ত্যাগ, আমাদের রাবার বুলেট এর বিনিময়ে আপনারা এখন ক্ষমতায় বসে আছেন। আপনাদের যেই কাজ আপনারা সেই কাজ পালন করতে পারছেন না, একজন নাগরিককে আপনারা অধিকার দিতে পারছেন না, তাহলে আবার আমাদেরকে মাঠে যেতে হবে। আপনাদের যাতে চোখে চোখ রেখে আমাদের যদি আবার কথা বলতে না হয়, আমি আপনাদেরকে এই আহ্বান জানাবো। সোহেল হাসান গালিবের দ্রুত আমি মুক্তি দাবি করছি। আমি কথা সাহিত্যিক বাকি বিল্লাহকে অনুরোধ করছি একটু এখানে এসে কথা বলতে। উপস্থিত বন্ধুগণ, আপনারা বক্তাদের কাছ থেকে শুনেছেন, বেশি কথা বাড়ানোর কিছু নাই। আমার পূর্ববর্তী বক্তা যেটি বলছিল সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র, আমাদের এই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীতে প্রজেক্ট করার একটা মিশন নিয়েছে এবং আমাদের এইখানে আমরা মাজার হামলা থেকে শুরু করে যেই ঘটনাগুলি দেখি, যেগুলি বাংলাদেশের গায়ে কলঙ্কের মতো এবং বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে একটা মৌলবাদী জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে উপস্থাপনের, সেইটা একটা ঘটনা প্রতিক্রিয়ার মধ্যে আমরা ছিলাম। আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম যে এই ধরনের ঘটনা যারা উস্কানি দিচ্ছে সেটাকে আমরা প্রতিহত করব রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে। কিন্তু এর মধ্যে আমরা দেখলাম যে ফেব্রুয়ারি মাসে একজন কবির হাতে হাত করা পড়লো এবং আমরা শুনছি তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। রাষ্ট্র সবচেয়ে খারাপ কাজ যেটি করলো সেটি হচ্ছে যে সোহেল হাসান গালিবের জীবনকে আসলে দীর্ঘ সময়ের জন্য অনিরাপদ করে তুললো। তো এই জায়গাটায় আমি বলতে চাই যে আমাদের যেই ব্যক্তিগত অনুভূতির দায়, আমি খুব স্পষ্ট মনে করি, আমি গালিবের লেখালেখির সাথে পরিচিত, গালিবের মনে আমাদের প্রিয় নবীকে কটূক্তি করার কোনো ইন্টেনশন ছিল না। কিন্তু আমরা দেখি এই বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখেছি যে যারা এই ধর্মের ধ্বজাধারীরা, তারা এখানে আমরা দেখি যে সুদের টাকায়, কালো টাকায় এইখানে বড় বড় মসজিদ মাদ্রাসা হয়, টাইলস বসে, মানুষের ধর্ম অবমাননা হয় না। তো আমরা যেটি বলতে চাই যে গালিবের বিরুদ্ধে যে অভিযোগ, আমরা মনে করি, আমি মনে করি যে কেউ কেউ ব্যক্তিগতভাবে আহত হতে পারেন, সেটা নিয়ে তারা প্রতিবাদও করতে পারেন, সেটা নিয়ে তারা পাল্টা লেখালেখিও করতে পারেন, সেটা নিয়ে তারা আহ্বান জানাতে পারেন যে এই যে তাদের অনুভূতিতে লাগলো এরকম কাজ যেন কেউ না করে। কিন্তু এই যে একটা আক্রমণাত্মক হয়ে ওঠা এবং রাষ্ট্রের যেই একটা আগ্রাসী মনোভাব, সেটার বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা অবিলম্বে কবি সোহেল হাসান গালিবের মুক্তি চাই এবং তার নিরাপত্তা এবং সুস্থ জীবনের নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে, সেই দাবি রাখছি এবং আমার কথা এখানেই শেষ করছি। আমি মাহবুব ভাইকে অনুরোধ করছি। মাহবুব ভাই আদর্শের প্রকাশক, গালিব ভাইয়ের একাধিক বই তিনি করেছেন। আচ্ছা, আজকে অনেক দুঃখ ভারাক্রান্ত মনে দাঁড়াইছি। কারণটা হচ্ছে গিয়ে যে সমস্যা, যে এই সরকারও আমাদের, গালিবও আমাদের। কার বিরুদ্ধে কার পক্ষে আমরা দাঁড়াচ্ছি?
আমি এইখানে দাঁড়ানোর আগে সরকারের 3 জন উপদেষ্টার সাথে যোগাযোগ করছি, খালি যে আপনার দ্রুত হস্তক্ষেপ করেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং এর সাথে যোগাযোগ করছি, কিন্তু আমার মনে হলো যে আসলে এরা এই ব্যাপারগুলোতে অত সিরিয়াস না, এটাকে তারা সিরিয়াসলি নিচ্ছে না বিষয়টাকে। তো যেটা হচ্ছে গিয়ে যে এটা অত্যন্ত ন্যাক্কারজনক, কারণ এই সরকার ব্যর্থ হইলে সবচেয়ে বেশি আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি তারাই বেশি ক্ষতিগ্রস্ত হব। আর যেটা বলবো গিয়ে যে যারা এখন সরকারে আছেন, যে আপনাদের এই 2 দিনের ক্ষমতা পেয়ে যদি আপনারা আপনাদের বন্ধুদেরকে ভুলে যান, তাহলে 2 দিন পর যখন আপনারা ক্ষমতা থেকে সরে যাবেন তখন কিন্তু আমাদের পাশে আপনাদেরকে বসতে হবে। এবং যেটা হচ্ছে গিয়ে যে আপনাদের কমিটমেন্ট গুলো আপনারা প্রকাশ্যে কি কমিটমেন্ট করতেছেন আর বাস্তবে কি করতেছেন সব কিন্তু আমরা সাক্ষী আছি। আপনারা যে অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলতেছেন, এই বুঝি আপনাদের অন্তর্ভুক্তিমূলক সমাজের নমুনা। অন্তর্ভুক্তি, যেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই, যেখানে সহনশীলতা নেই, সেখানে অন্তর্ভুক্তিমূলক সমাজ হচ্ছে একটা বায়বীয় কথা। এইসব আপনারা যদি এই জিনিসগুলোতে বিশ্বাস নাই করেন, দয়া করে এইসব গলাবাজি বন্ধ করেন। আপনাদের এই গলাবাজি আমরা দ্রুতই টের পেয়ে গেছি। সুতরাং আপনারা মনে করবেন না যে একজন কবিকে আটক করলে আর কি আসে যায়, 2-4 জন লোকই দাঁড়াবে। আপনারা যদি এটা ভুলে মনে করেন তাহলে ভুল মনে করতেছেন। আর সরকারকে আমি আরো বলতে চাই যে এই যে আওয়ামী লীগের বি টিম আপনার প্রশাসনেও আছে, এই তথাকথিত জনতার মধ্যেও আছে। হ্যাঁ, আপনারা মনে করবেন না যে যারা এই অতি উৎসাহী হয়ে সোহেল হাসান গালিবকে গ্রেপ্তার করছে, রিমান্ডে নিছে, তারা আপনাদের পক্ষের লোক। আপনারা এই যে বাংলাদেশ রাষ্ট্রকে যে মৌলবাদী রাষ্ট্র হিসেবে পোট্রে করার যে দীর্ঘমেয়াদী যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে আপনারা নিজেও পা দিচ্ছেন, সেই ফাঁদে আপনারা নিজেও পা দিচ্ছেন। সুতরাং বাংলাদেশ রাষ্ট্র যেন ব্যর্থ না হয়, সেটা যেমন আমাদেরও আপনাদেরও কনসার্ন, তার চেয়ে বড় কনসার্ন হচ্ছে আমাদের। কারণ হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে আমাদেরকে থাকতে হবে। যাই হোক, সর্বশেষে আমি বলতে চাই যে আগামী 72 ঘন্টার মধ্যে যদি সোহেল হাসান গালিবকে আপনারা নিঃশর্তে মুক্তি না দেন, আমরা পেন ইন্টারন্যাশনালে পিটিশন করব এবং আন্তর্জাতিক কোথায় কোথায় পিটিশন করতে হয় সেটা আমাদের জানা আছে। আমাদেরকে আপনারা সংখ্যা দিয়ে বিচার করবেন না। সুতরাং আমরা আশা করি যে সরকার অতি দ্রুত সোহেল হাসান গালিবকে মুক্তি দিবেন। ধন্যবাদ। আমি কবি জুয়েল মাঝারকে অনুরোধ করছি। খালেকুজ্জামান ইলিয়াস, রাজু আলাউদ্দিন সহ অন্যরা যা, চঞ্চল আশরাফ, তারা আসলেই যা বলেছেন, তারপরে আমার মনে হয় না আমি নতুন করে কিছু বলতে পারবো। তবে আমি 2-1টি জায়গায় তারা যা বলেছেন তার বাইরে আমি একটু সাপ্লিমেন্ট করব। ব্যক্তি গালিব, সোহেল হাসান গালিব, কবি সোহেল হাসান গালিব এবং একজন নবী ভক্ত গালিবকে আমি যেমন দেখেছি, আমার দীর্ঘ কাল ধরে তার সঙ্গে আমাদের ওঠা বসা, সাহিত্য চর্চা, আমি দেখেছি গালিবকে অনেক সময়, আমি দেখেছি অনেকদিন আগে একটা বই তার আছে, আমার খুতবাগুলি, যেটা উজান থেকে বেরিয়েছিল। এই খুতবাগুলি অনেক আগেই সে লিখেছিল, যেটা বই আকারে সম্ভবত গত বছর বেরিয়েছে। সেইখানে নবীজির মহত্বের একটা অনুপম বর্ণনা আছে, যে একজন বুড়ি তার পথে কাঁটা বিছাতো এবং নবীজি সেখানে তার প্রতি, তিনি সেটা জেনেও বুড়ির প্রতি কিন্তু সদয় ছিলেন। এবং নবীজি এমন একজন মানুষ ছিলেন, মানে যেটা সোহেল হাসান গালিব তুলে ধরেছে, যে পরম করুণা এবং পরম মমতাময় একজন মানুষ ছিলেন। এই জন্যই তিনি যুগ যুগ ধরে হাজার লক্ষ কোটি মানুষের নয়নমণি হয়ে আছেন। শুধু মুসলমান নয়, ভিন্ন ভিন্ন ধর্মের এবং যারা ধর্মে বিশ্বাসী নয় তারাও মহানবীর প্রতি, মহানবীর নেতৃত্ব, মহানবীর মহানুভবতা, ক্ষমাশীলতা এবং তার মানবিক সৌন্দর্যে অভিভূত। এবং দেখুন, মদিনা বিজয়ের পরেও কিন্তু তিনি যারা পরাজিত ছিল তাদের প্রতি তিনি অসি উত্তোলন করেননি, তাদের প্রতি ক্ষমাশীল ছিলেন।
সাহাবারা অনেকেই তাদেরকে কতল করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা করেননি। এর মানে কি, নবীজি যে মহান আদর্শকে মানুষের মধ্যে প্রচার করেছেন এবং তিনি চান সেটি মানে এই যে লক্ষ কোটি মানুষ এরপরে সারা পৃথিবীময় ছড়িয়ে গেছে ধর্ম ইসলাম, এটা কি অসির জোরে, তলোয়ারের জোরে না, শক্তির জোরে না, এটি হয়েছিল মহানুভবতা, সাম্য এবং ক্ষমাশীলতার যে মহৎ সৌন্দর্য সেটার দিকে। এখন আমি গালিবকে প্রশ্নও করেছিলাম, কিন্তু আমি গালিবকে দেখেছি অত্যন্ত ধর্মপ্রাণ একজন মানুষ এবং মহানবীর ব্যাপারে তার যে শ্রদ্ধা সেটা অসীম অসীম। আমি এটা কখনো ভুলবো না। অনেকদিন তার সঙ্গে তর্ক হয়েছে, এই জন্য তর্ক করেছি, তার কাছে জেনে নিতে চেয়েছি সে কিন্তু এত সুন্দর যুক্তি দিয়ে জিনিসটা বুঝিয়েছে এবং তিনি অত্যন্ত ধার্মিক একজন এবং ফরহেজগার একজন মানুষ এবং নবীজির উদারতার ব্যাপারে শুধু একটি নয়, তার অনেক অনেক লেখা আছে, আপনারা পড়েননি। আমার মনে হয় যে মানে এই যে 2016, 17, 18 সালে তার যে অনেক খুতবা প্রকাশিত হয়েছে, আমি তো তখন কাউকে প্রতিবাদ করতে দেখিনি। এটার মধ্যে খারাপ কিছু, হঠাৎ করে কি হলো আজকে এইটা নিয়ে কথা উঠছে। এক্ষেত্রে আমি বলবো, আমি শেষ করছি, আপনারা দেখবেন গ্রামের বাড়িতে আমাদেরকে গুরুজনেরা গালি দেন, মা বলে তোরে যদি পাই খায়া ফেলবো, মা কি খায়া ফেলে না, এটা একটা লজ্জ। গ্রামের বাড়িতে দেখবেন বা ঢাকায়, পুরান ঢাকাতে দেখবেন পরিবারের ভাষার মধ্যে এমন কিছু শব্দ আছে অন্য এলাকার মানুষের কাছে এগুলো অশ্লীল, এগুলো হচ্ছে ভাষার লজ্জ। চট্টগ্রামেও তাই, কিন্তু যে অর্থ বলায়, যে শব্দটা বলা হয় সেই অর্থটা সেটা মিন করে না। গালিবের কবিতা আমি পড়েছি, এখন একটি কবিতা কিন্তু গদ্যের মতো অর্থ প্রকাশ করে না, অর্থাৎ সরল অর্থ প্রকাশ করে না, যেটাকে বলি শাব্দিক অর্থ, লিটারেল মিনিং। কবিতার অর্থ বা শিল্পের অর্থবাচকতা কিন্তু নির্ণীত হয় তার নিহিতার্থ দিয়ে, অর্থাৎ অভিধানে যে অর্থ আছে তার বাইরে গিয়ে সে নতুন অর্থ প্রকাশ করে। গালিব সেটাই করতে চেয়েছিল, কিন্তু যেহেতু অধিকাংশ মানুষ কবিতাকে আক্ষরিক অর্থে পড়ে, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি ধার্মিক ভাইদের বলবো, কবিতার অর্থকে এত সরলভাবে নেবেন না। আসলে সে যেটা চেয়েছিল হিতে বিপরীত হয়েছে। তার মতো অত্যন্ত নবী ভক্ত, নবী অন্তপ্রাণ একজন মানুষ, সে যারা ধর্মের ব্যবসা করে, ধর্মের নামে ভণ্ডামি করে, অনেক ধরনের অন্যায় করে, সেই সব লোককে ব্যঙ্গ করেছে ওইসব শব্দরাজি প্রকাশ করে। এখন প্রশ্ন উঠতে পারে যে নবীর নাম যে কবিতাটিতে আছে সেইখানে সেই শব্দগুলো যোজনা করলো কেন? হ্যাঁ, এই জন্য সে তার পরে ফিল করেছে এটি যেহেতু বহু মানুষ বিভিন্ন অর্থে নেবে এবং সরল অর্থে নেবে, সেজন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। প্রত্যেক মানুষের যারা পাপ করবেন, অন্যায় করবেন বা ক্ষমা যদি চান, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। বুঝতে হবে সোহেল হাসান গালিব অত্যন্ত ধর্মপ্রাণ, অত্যন্ত নবী অন্তপ্রাণ একজন মানুষ। তার একটি ভুলের কারণে তার প্রতি যে খর্গহস্ত আচরণ করা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে এবং বিভিন্ন মহলের পক্ষ থেকে, এর অবসান হোক আমি চাই। আমার মনে হয় আমাদের দেশের, আমরা যে একটা সহনশীল রাষ্ট্র, সেটাকে অসহনশীল রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে যদি আমাদের নামটি ছড়াতে থাকে, এমনও দিন আসতে পারে আমরা একদিন অকার্যকর রাষ্ট্রে পরিণত হব। এটি যেন না হয়। আমরা কি আসলে নিজেদের বুকেই ছুরি চালাচ্ছি না? আমরা যেন এটা না ভুলে যাই। আমি মনে করি যারা সোহেল হাসানের উপর, গালিবের উপর বিরূপ হয়ে আছেন, তাদের প্রতি আমি অনুরোধ করব, তাকে তার একটি ভুল, যে ভুলটি তিনি স্বীকার করেছেন, যে শব্দ যোজনার ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে এবং অনুভূতিতে আঘাত লেগে থাকে, সেজন্য তিনি দুঃখিত। তার এই দুঃখ প্রকাশটিকে আমরা যেন ক্ষমাশীলতা দিয়ে দেখি এবং আমরা যেন ইসলামের মহান ক্ষমাশীল আদর্শের প্রতি আমরা আস্থা রাখি। এবং রাষ্ট্রের প্রতি বলবো, রাষ্ট্র কোনো কিছু হলেই, কিছু না বোঝেই রাষ্ট্র কিন্তু লেগে যায় সবচেয়ে নিরীহ যে মানুষটি, তার প্রতি। আমি দেখেছি বিভিন্ন জায়গায় বাউলদের প্রতি যে নির্মম আচরণ রাষ্ট্র করছে বা রাষ্ট্র নীরব রয়েছে, তাদের প্রতি অন্যায় হচ্ছে। সুফিদের প্রতি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা বিভিন্ন
তরিকার লোক আছেন, আমরা কিন্তু এই দেশে বহু ধরনের মানুষ বাস করব। এটাই হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র শুধু এক ধরনের মানুষ দিয়ে হবে না, সবার সঙ্গে হাত ধরেই রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। আমি মনে করি রাষ্ট্র যে অবিচারটি করেছে সেটির আর পুনরাবৃত্তি করবে না। সোহেল হাসান গালিবকে সসম্মানে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে এবং তার প্রতি যারা অসন্তুষ্ট হয়েছেন তারা তাকে তার প্রতি সদয় হবেন, ক্ষমাশীল হবেন এবং বুঝতে চেষ্টা করবেন তিনি নবী বিরোধী কোনো মানুষ নন। আমরা যেন এই ভুল বুঝাবুঝির ঊর্ধ্বে উঠি, রাষ্ট্র যেন সঠিক আচরণ করে, সমাজ রাষ্ট্র সবখানে যেন সহনশীলতা, ক্ষমাশীলতা এবং ন্যায় বিচার হয়। কারোর প্রতি, শুধু গালিব কেন, কোনো মানুষের প্রতি যেন অন্যায় না হয়। এবং সেই সঙ্গে অন্য আরো যারা হয়েছেন, আমি শুনেছি আরেকজন তরুণ প্রকাশক, তাকেও জেলে যেতে হয়েছে। আমি জানি না রাষ্ট্রের যে বিধান সেটি যেন সঠিকভাবে পালিত হয় এবং সবার জন্য যেন সমানভাবে আইনের শাসন প্রয়োগ করা হয়, কারোর প্রতি যেন দ্বিচারিতা করা না হয়, বৈষম্য না করা হয়, সাম্যময় একটা দেশ যেন আমরা গড়ে তুলতে পারি। আমি গালিবের সম্মান পুনরুদ্ধার চাচ্ছি, তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক চাচ্ছি এবং রাষ্ট্র তার প্রতি আরো মানবিক ব্যবহার করবে সেটা চাচ্ছি। মানুষের কবিতার এবং সৃজনশীলতার জয় হোক। সকলকে ধন্যবাদ। জুয়েল ভাইকে ধন্যবাদ। জুয়েল ভাই বিশাল ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে বলেছেন। আমি কবি কথাকার জব্বরুল নাইমকে একটু আসতে অনুরোধ করছি, তার কথা আমরা শুনবো। এরপর আমরা শুনবো রাশেদ শাহরিয়ারের কথা। আমরা খুব ছোট্ট করে কথা বলার চেষ্টা করব। আর যারা ব্যক্ত করতে পারে না তারা হলো লোক বা মানুষ, আর রাষ্ট্র হলো একটা কাঠামো। সেই কাঠামোর মধ্যে আছে কিছু ব্যক্তি যারা ব্যক্ত করতে পারেন, প্রকাশ করতে পারেন। দীর্ঘ 16 বছর শাসককে আমরা রক্তের মাধ্যমে যারা ক্ষমতায় গেছে, যারা পতন ঘটিয়েছে, তাদের উপরে আমাদের পাঠানো লোক চালাচ্ছে, যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। গালিব ভাইকে আমরা বিভিন্ন সময় দেখেছি এই দীর্ঘ 16 বছর যারা ধর্ম এবং ধর্মপ্রাণ মানুষের উপর বিভিন্ন কারণে বিভিন্ন সময় অত্যাচার করেছে, তাদের পক্ষে সাফাই করতে এবং তাদের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে সরগরম করে রেখেছে। আর সেই গালিবকে এখন ধর্ম অবমাননার দায় দিয়ে তাকে জেলে নিয়েছে এবং রিমান্ডে দিয়েছে, যেটা কখনোই কোনোভাবে মেনে নেওয়ার মতো না। অতএব এই রাষ্ট্র যেন কোনোভাবেই স্বৈরাচার না হয়ে উঠে এবং উঠতে পারে, আমরা এই রাষ্ট্র উপদেষ্টাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ বিনয় করছি। আর না হয়তো আমরা আবারও সেই জুলাইয়ের মতো তাদের বিরুদ্ধে রাস্তায় নামবো, রাজপথে নামবো এবং আমাদের লড়াই অব্যাহত থাকবে। ধন্যবাদ। কবি মোহাম্মদ রুবেল আছেন, আমি রাশেদ শাহরিয়ারকে অনুরোধ করছি একটু আসতে। সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে যে কারণে এখানে দাঁড়াতে হলো সেটা আমাদের প্রত্যাশিত ছিল না এই কারণে আজকে এমন একটা সময়ে বইমেলা হচ্ছে যখন বিগত 15 বছর ধরে আমরা দেখেছি এইটা আমাকে কে দিল বাংলা ট্রিবিউনের লোককে সরকারের সময় চালানো হয়েছে এবং সে কারণে অনেক প্রকাশক, অনেক লেখক বিভিন্ন সময়ে মুক্তির সম্মুখীন ছিল। এই মেলাকে কেন্দ্র করে আমরা দেখেছি যেখানে অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে মত প্রকাশের স্বাধীনতার কারণে। এখানে গত বছর আমরা দেখেছি আদর্শ প্রকাশনী সহ অনেক স্টলকে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে আজকে আমাদের দেশের মধ্যে গত 15 বছর ধরেই এই মত প্রকাশের স্বাধীনতার দাবিতে এবং গণতান্ত্রিক একটা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছিলাম এবং এদেশের অগ্রসর সচেতন শিল্পী, সাহিত্যিক, কবি সমাজ তারাও সেই লড়াইয়ের অংশীদার ছিল। এবং সর্বশেষ এই জুলাই অভ্যুত্থানে সেখানেও যখন সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল, অনেক জীবনের ঝুঁকি নিয়েও এই কবি সাহিত্যিকরা রাজপথে তারা নেমেছিল, লড়াই করেছিল, অনেকে তারা কলম ধরেছিল এই অভ্যুত্থানের পক্ষে। কিন্তু আজকে এই অভ্যুত্থানের পর এমন একটা আশা আমরা করেছিলাম যে এই বইমেলাটা একটা সগৌরবে মত প্রকাশের স্বাধীনতা এই সময় অক্ষুণ্ণ রাখা হবে, কিন্তু সেই সময় আমরা দেখলাম গত কয়েকদিন আগে কবি সোহেল হাসান গালিবকে এখানে গ্রেপ্তার করা হলো। নিরাপত্তার অজুহাত দিয়ে যে গ্রেপ্তার করা, এটা ফ্যাসিস্ট হাসিনার সময় আমরা দেখেছি। তাহলে আজকে আমরা যে অভ্যুত্থানে এতগুলো মানুষ জীবন দিল, প্রাণ দিল, তাহলে সেই অভ্যুত্থানের পর যখন আমরা একই রকম আচরণ এই সরকারের কাছ থেকে দেখি, তখন সত্যিকার অর্থে আমাদের লেখক কবিদের সেই দুঃখের কথা বলতে হয়। এবং বন্ধুগণ, আমরা মনে করি যে আজকে সরকার যে অবিলম্বে সোহেল হাসান গালিবকে যে গ্রেপ্তার করেছে, তাকে অবিলম্বে
অবিলম্বে মুক্তি দিতে হবে এবং নিরাপত্তা এই অজুহাত কোনো রকমই গ্রহণযোগ্য নয়। মত প্রকাশের স্বাধীনতা, এইটা বাক স্বাধীনতা, এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রাণ। ফলে সেই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমরা যে লড়াই করেছি আমরা সেটা দেখতে চাই এবং সরকারের কাছে অবিলম্বে দাবি জানাই কবি সোহেল হাসান গালিবকে মুক্তি দিবে এবং তার নিরাপত্তার বিধান করবে। আজকে এই আয়োজনের পরও যদি তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে এই কর্মসূচি সহ এই আন্দোলন ধারাবাহিকভাবে লেখক শিল্পী সাহিত্যিকরা করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। আমি আমাদের প্রিয় দিলওয়ার ভাইকে একটু অনুরোধ করছি সামনে আসতে। সোহেল হাসান গালিবকে যে গ্রেফতার করা হয়েছে তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। সোহেল হাসান গালিব কোনো অন্যায় করেননি, তিনি যথার্থ পথেই আছেন এবং তিনি যথাযথভাবে এগিয়ে গেছেন এবং তিনি যে সামান্য শব্দ প্রয়োগে যে ভুল করেছিলেন তার জন্য তিনি ক্ষমাও প্রার্থনা করেছেন। এরপরে যদি তাকে গ্রেফতার করে রাখা হয় সেটা হবে খুবই একটি অমঙ্গলজনক কাজ। আমি সবাইকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমি ধ্রুব সাদিককে অনুরোধ করছি সামনে এসে কথা বলতে। ছাত্র জনতার অভ্যুত্থানের অনেক আগ থেকে বছরের পর বছর সোহেল হাসান গালিব ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলছেন এবং এর জন্য ওনাকে নানানভাবে ট্যাগ দিত। শেখ হাসিনার সময়ে জামাত শিবির ট্যাগ খাওয়াটা চারটিখানি কথা ছিল না, বা বিএনপি ট্যাগ খাওয়াটা। সোহেল হাসান গালিবকে দীর্ঘ বছর এই ট্যাগটা খেয়ে আসতে হয়েছে এবং মোদ্দা কথাটা হলো 2024-এর এই ছাত্র জনতার আন্দোলনের শেষ দিকে গালিবের চাকরিটাও চলে যাওয়ার উপক্রম হয়েছিল, মানে প্রায় গিয়েছিল। তো আমি এতটুকু বুঝলাম না যে আমরা 105 জন লেখক, শিল্পী, সাংবাদিক, অধিকার কর্মী, এমন কোনো মানুষ নেই এই দেশের সব বড় বড় মানুষ তারা বিবৃতি দেয়, তারা তো মাস্তানি করবে না। এই উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সকলকে বুঝতে হবে যে এই লেখকরা বা শিল্পী সাহিত্যিকরা মাস্তানি করবে না, রাস্তায় এসে আন্দোলন করবে না, তাদেরকে বিঘ্নতায় ফেলবে না। এই মানববন্ধন এখানে আজকে করতেছি, কালকে শাহবাগে করবো, রাস্তা দখল করবো, এটা তো আমরা করবো না, করতে চাই না। কিন্তু আমাদেরকে যদি বাধ্য করা হয় তাহলে তো আমরা আবার, যেমন মাহবুব ভাই হুঁশিয়ারি দিল 3 দিন পর 3 দিনের আলটিমেটাম একটা দিয়ে দিল। তো এখানে আরেকটা কথা হলো, সেটা গালিবকে রিমান্ডে নেওয়া, একজন কবিকে রিমান্ডে নেওয়া হলো, মানে তার অপরাধটা কোথায়? ননেপাহির কেসে তাকে পুলিশের বিরুদ্ধে এত কথা হলো, পুলিশকে বললো কে যে গালিবকে তুলে নিয়ে আসতে হবে ননেপাহির কেসে। এই পুলিশের বিরুদ্ধে আমরা আবার কথা বললাম যে পুলিশ আমাদের ভাই, এই পুলিশকে মানসিক শক্তি বাড়াইতে হবে, মনোবল বৃদ্ধি করতে হবে। সেই পুলিশ এত উৎসাহী হয়ে গালিবকে, একজন কবিকে গ্রেপ্তার করতে গেল কেন? এবং আজকে 2 দিনের রিমান্ড দিলে যে বিচারক, তাকে আমি উদ্দেশ্য করে বলতে চাই যে আপনি কি কবিতাটা পড়ছেন? আমরা ডন জুয়ান পড়ছি, আমরা ডিএস লরেন্স পড়ছি, আমরা এমনকি আমাদের অরুন্ধতী রায়ের গড অফ স্মল থিংস পড়ছি। আপনার এগুলো পড়ছে, এগুলো তো পড়তে হবে। আপনি না পড়ে না জেনে একটা কবিতাকে বিচার করতে যান, তাহলে ভুল করে বসলেন। তো আমাদের কাছে মনে হলো আপনি বিচারক ভুল করে বসেছেন। ওখানে গালিব মোটে নবীকে তো নবীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছেন, নবীর প্রতি গালিব শ্রদ্ধা প্রদর্শন করছেন এবং কিছু উচ্ছৃঙ্খল মানুষকে উনি বলছেন যে এই মানুষগুলো ধর্মের নামে তো অশান্তি করা যাবে না, এখানে ইসলামে বারণ আছে, কেওয়াজ করা বারণ আছে। আমাদের এই যে ভাইরা, টুপি পরা ভাইরা, তারা তো আমাদেরই ভাই। আজকে আমরা তাদেরকে তো ভয় পাইতে হয়। আমরা কেন ভয় পাবো তাদেরকে? আমরা তো তারা একসঙ্গে আন্দোলন করছি, আমরা এই ছাত্র জনতার আন্দোলন এই হুজুরদের সঙ্গে করছি, একসঙ্গে হাতে হাত মিলে করছি না। তারপর আজকে ভুলে গেলেন গালিবের চাকরি চলে গিয়েছিল, গালিবের চাকরি হাসিনা খেয়ে দিয়েছিল। এটা তো আমাদের মানতে হবে, বুঝতে হবে যে আপনি কাকে অ্যারেস্ট করলেন। আর আজকে যত লুটেরা বদমাশ সব রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধরার নাম নাই। আজকে একটা বিচার হচ্ছে না, গালিবের বিচার হয়ে গেল, একটা বিচার করতে পারলেন না। আপনারা গালিবের বিচার করে ফেললেন, কবির বিচার করে ফেললেন, যে গালিব এই ইউনুসকে উপদেষ্টা বানাইলো। যাই হোক, আমাদের সর্বশেষ করে আপনারা অতি দ্রুত গালিবকে, কবি সোহেল হাসান গালিবকে এবং মুক্তি দিয়ে দিন এবং তার জীবনের নিরাপত্তা নিশ্চিত, শুধু গালিব না, সকল মানুষের একদম জানমালের নিরাপত্তা নিশ্চিত, সকল মানুষের, রাষ্ট্রের, গালিব সহ সকল মানুষের, এবং অতি দ্রুত এই কাজ করতে হবে। ধন্যবাদ। আমরা এই আয়োজন থেকে কবি সোহেল হাসান গালিবের নিঃশর্ত মুক্তি চেয়েছি। আমরা বলেছি 72 ঘন্টার মধ্যে সোহেল হাসান গালিবকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে মাহবুব ভাই যেরকম বলেছেন
আন্তর্জাতিক যা যা কিছু করতে হয়, প্যান ইন্টারন্যাশনালকে দিয়ে যে চাপ দেওয়াতে হয়, সেই দিকে আমরা আসলে যাব। আমি একটু আহ্বান করছি কবি জুয়েল রিজা মৌকে। এক্ষেত্রে কথা আমাদের খুবই স্পষ্ট। আমি স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে লেখার বিরুদ্ধে লেখা হতে পারে, নাটকের বিরুদ্ধে নাটক হতে পারে, সিনেমার বিরুদ্ধে সিনেমা হতে পারে, কিন্তু লেখা, সিনেমা কিংবা নাটকের বিরুদ্ধে মব, হামলা কিংবা গ্রেফতার হতে পারে না। যদি হয় তাহলে এটা গণতান্ত্রিক রাষ্ট্র কিনা সে সম্পর্কে প্রশ্ন ওঠে। তাই এই কথা স্পষ্টভাবে আমাদের সবাইকে উচ্চারণ করতে হবে। আজকে লেখা কতটা মানসম্পন্ন কিংবা কি লেখা হয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় লেখার বিরুদ্ধে আমরা লিখব, নাটকের বিরুদ্ধে আমরা নাটক করব, সিনেমার বিরুদ্ধে আমরা সিনেমা বানাবো, কিন্তু লেখা, সিনেমা, নাটক কিংবা কোন শিল্পের বিরুদ্ধেই মব, হামলা কিংবা গ্রেফতার হতে পারে না। এটুকু গণতান্ত্রিক রাষ্ট্রের পরিচয় হতে হবে। আর তাই এই মুহূর্তে আমরা হলে কবি সোহেল হাসান গালিবের মুক্তি দাবি করছি এবং তার নিরাপত্তা যেন নিশ্চিত করে এই রাষ্ট্র। সেই ক্ষেত্রে যেন রাষ্ট্রের যারা কর্তৃপক্ষ আছেন তারা যেন এই ব্যাপারটা ভেবে দেখেন এবং এই ব্যাপারটা বিবেচনায় নেন, সেটাই এখন একমাত্র বিবেচ্য বিষয় আমাদের। ধন্যবাদ সবাইকে। আমরা একটু সবাই সবার হাত ধরে একটু দাঁড়াই, দেখি আমরা কত দূর বড় হই।